নমস্কার, আমি বিক্রম। আপনারা শুনছেন গল্পকথা। নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্প যাদের দেখা যায় না। রচয়িতা আশা দেবী। ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি। আপাতত একাকী। নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়া বিঘ্ন আছে, তাই একা এসেছি। চাকরিটা কী করে পেলাম? বন্ধু গৌতমের যত্ন ও চেষ্টায়। সেই একটা আমাকে কাজ জুটিয়ে দিয়েছে, তাই তার ওপর আমার কৃতজ্ঞতার আর শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে এসে গেল কোথায়? আজ 2 মাসেরও বেশি কাজে জয়েন করেছি। বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজ পাইনি। কেউ কোনো খোঁজও দিতে পারেনি। আশ্চর্য, ও কি তবে কোথাও ভালো কাজ পেয়ে চলে গেল? নিঃসঙ্গ আমিতে বই আমার একমাত্র সঙ্গী, তাই বই না পড়লে আমার রাতে ঘুম আসে না। সেদিনও একটা বই পড়ছিলাম ইজি চেয়ারে শুয়ে শুয়ে। কনকনে ঠান্ডা রাত, দূরে ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো আঁকা ছবির মতো দেখাচ্ছে। স্টেশনের ক্ষীণ আলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। উড়ে গেল একটা একাকী নিশাচর পাখি, বিশ্রী একটা আওয়াজ করে। টেবিলের ওপর জ্বলন্ত লণ্ঠনটা খানিকটা দপদপ করেই হঠাৎ নিভে গেল। ঘরটা ভরে গেল পোড়া কেরোসিনের গন্ধে। সঙ্গে সঙ্গে উত্তরের এক ঝলক হিমের হাওয়াতে ঘরের জানলা দরজা সব যেন ক্ষিপ্ত হয়ে খুলে গেল। চমকে উঠলাম আমি। আমার মাথার কাছে রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম আতিপাতি করে। পেছন থেকে কে যেন বলে উঠল, এই নে দেশলাই, হয়তো ড্যাম্প লেগেছে, জ্বলবে না, তবে চেষ্টা করে দেখতে দোষ কি। গৌতম, তুই? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে বিমল, দেখতে এলাম তোকে। এই রাত দুপুরে? তোমার আসবার আর সময় হলো না? না, আমার সময় বড় কম। তোর কাছে আমি কিছু বলবো, কথাগুলো খুব জরুরি। আমার সঙ্গে একটু বাইরে আসতে হবে। আমি খুশি হয়ে বললাম, এটা আর বেশি কথা কি, চল, কোথায় যেতে হবে? এই চাকরিটাও তো তোর জন্যই পেয়েছি। তুই আমার কত উপকারী বন্ধু, তার উপর ছোটোবেলার খেলার সাথী। যাব, নিশ্চয়ই যাব। দাঁড়া, গায়ে একটা চাদর জড়িয়ে নিই, বাইরে ঠান্ডা। বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে শুরু করলাম, কিন্তু গৌতম যেন একটু দূরে দূরে আমাদের মধ্যে একটা তফাৎ বাঁচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য হলো গৌতমের গা খালি। ঠান্ডার মধ্যে খালি পায়ে গৌতম হাঁটছে কী করে? আমি ব্যস্ত হয়ে উঠলাম, এ কি, তোর গায়ে যে কিছু নেই? তোর শীত লাগছে না? নে আমার চাদরটা। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার শীত লাগে না, ওটা তুই রাখ। তার দৃষ্টিতে কী ছিল জানি না, আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। কিছু যে বলবো তাও বুঝতে পারলাম না। চুপ করেই চলতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো দেখা যাচ্ছিল না। অনুমানে বুঝে বুঝেই তার সঙ্গে চলছিলাম। খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার উপরেই পড়েছিল। গৌতম নিজে একটার ওপর বসে অন্যটা আঙুল দিয়ে আমার দিকে দেখিয়ে দিয়ে বললে, বস, দরকারি কথাটা আজ এখানেই সেরে নি। তুই কিন্তু কোনো প্রশ্ন না করে সব কথা শুনে যাবি আগে। হ্যাঁ হু করার দরকার নেই, তারপর বন্ধুর জন্য যা পারিস করবি। আমি বললাম, বেশ, বল তো কী বলবি। গৌতম শুরু করলো,
আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম। ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন কাজ করবার পর আমি বুঝতে পারলাম ওরা সৎভাবে টাকা রোজগার করে না, খুব অসৎ পথ বেছে নিয়েছে ওরা টাকা রোজগার করার জন্যে। আমার এই ব্যাপারটা একেবারেই পছন্দ নয়। এটা ওরা বুঝতে পেরেই আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি ওদের এই পাপের টাকা একেবারেই নিতে চাইনি, বরং আমাকে ও সব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেবো বলি। তখন ব্যাপারটা আরও ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে ঘরে আটকে রাখে। একদিন আমি গভীর রাতে পালাবার চেষ্টা করি, ধরা পড়ে যায়। খুব ভয় পেয়েছিলাম ওরা বুঝি আমাকে মারধর করবে, কিন্তু কিছুই করলো না দেখে আমি অবাকই হয়েছিলাম। তবে ওদের চালচলন, মুখের চাহনি দেখেও বুঝতে পারছিলাম আমার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনছিলাম, আর শুনছিল নিথর আকাশ, নিশুতি রাত, আর এই ঘুমন্ত বন। মাঝে মাঝে রাতচরা পাখির আওয়াজ আর বাতাসের ঝাউবনে সনসন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসেছে। কেন, আমার কাছে বসে কি ওর দোষ হতো? আমি কথা বলতে যাব, ঠিক তখনই গৌতম বুকে ভরে নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু করলো। ওরা আজ আমাকে বলল অনেক দিন ধরে ঘরে বন্দি আছে, চল আজকে একটু বেরিয়ে আসবে। ঘুমন্ত আমাকে শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয়ে চমকে উঠেছিলাম, কিন্তু সে ভাব প্রকাশ না করে খুব ঠান্ডা গলায় বলেছিলাম, এত রাতে বেড়াতে যাওয়া থাক না, আজ অন্য একদিন যাওয়া যাবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল, তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে। গভীর ঘন জঙ্গল পেরিয়ে ওরা একটা ছোট জালার ধারে এসে থেমেছিল। সেখানে আমাকে শাসাতে লাগলো, চুরির টাকা ভাগ নিতে হবে, তা না হলে আমাকে ওখানেই মেরে দেবে। তুমি তো জানো বিমল, আমি মার একমাত্র ছেলে। মার কাছে কখনো অন্যায় করব শিক্ষা পাইনি। চুরি করা টাকা আমি কেমন করে মায়ের হাতে তুলে দেব? তার চেয়ে তো আমার দ্বিধা দেখেই ওরা বুঝে নিল আমার যাই হয় চোর নয়। তারপর ওরা আমাকে খুন করে জঙ্গলে ফেলে দিয়ে এলো। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে শুনছিলাম, এবার চমকে উঠলাম। তবে যার সঙ্গে আমি এত দূর এলাম সে কি আমার বাল্যবন্ধু গৌতম নয়, তার প্রেতাত্মা? সমস্ত শরীর আমার হিম হয়ে গেল, এত শীতেও ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরেই বলল, ভয় পাস না, আমি তো সাহায্য চাই, করবি? বল। আমি সাহসে ভর করে বললাম, আমি আমার মায়ের কাছে যেতে পারবো না, কারণ মা যদি বুঝতে পারে না আমি নেই তাহলে আর বাঁচবে না। তিনি আজ কদিন থেকেই মনে মনে কি যেন বুঝে ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন। তুই গিয়ে আমার নাম করে এই টাকা কটা দিবি, বলবি গৌতম দিয়েছে, আর কিছু বলবি না। আর ওই পাথরের পাশেই আমার সবটা পড়ে আছে, ওটার সন্ধান আর এই বদমাইশগুলো সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি, ওদের সাবধান করে দিবি ওরা যেন কোনো মতে তোর নামটা প্রকাশ না করে। আমার সবের পাশে মানিব্যাগটা পড়ে আছে, ওটা তুলে নে, ওতেই সব কিছু পাবি। হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোর জোয়ারে মিশে গেল গৌতম। ওকে আর দেখা গেল না।